উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটিয়ে পালিয়ে যায় নিজের রুমে। তামি হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা, রুমু তোমার কপাল পড়ল। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি, রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ দফা রফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এইভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নেই। কেন নাই? মান সম্মানে 12টা বাজিয়ে আবার বলছিস? তুই সর সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওইভাবে না হেসে আমাকে ইশারায় বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলে ছিল না। বিশ্বাস করুন, আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটার চিমটি কেটে দিতাম। রুমু পুনরায় হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল দাঁত কিরমিরিয়ে। খুব হাসি হচ্ছে না? দাঁড়া, তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খেয়েছে চুপ করে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে, বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবে আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে, দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরও বাড়বে। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেলল ওড়নার সাহায্যে। কি রুম, এভাবে মুখ ঢেকেছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়না টান দিতে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে, বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেব। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বেশিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে খেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষো করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বলের সবে জড়িত। রাশেদের রক্ত টক বগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসল চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুরে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসল রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চর্বণ করতে মুখ কুচকে বলে, এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না লাগে না, তুই পাশে থাকলে লজ্জাটা উড়ে যায়। আচ্ছা, ওই হিমেল সাথে আপনার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগেই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? এই তুই খাতো, বাসর ফাঁসর শেষ করে নিশ্চিন্ত হয়ে গেছি, তুই আসলে আউল ফাউল কথা বলতে। আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামতে বলে, বউ রাগ করে না, আজো আজো। আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমায় খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল।
এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নীড়ে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দ শুনে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করল। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে? পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বলেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? তাহলে বাদ দাও। রাশেদার ঝামেলা করেছে? সে তো প্রতিদিনই করে। ওর উঠান থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করব বলতো? যতদিন না ওর মুখটা সেলাই করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান্নামে যাক। খিদে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। আবার খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়ে গেছে। মানে? মানে উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ছেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছি আম্মা। মজা করছিস? একদম না, তোমার মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না। রুমুকে ছাড়বো না, ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা টাস্কি খেও না। রাশের ঝামেলা পাকালেও রুমুরে ছাড়বো না। কাবিন স্বেচ্ছায় বেশি নিছি। ওই মেয়ে যদি তোর ছাড়ে? ছাড়বে না, মগজ ধোলাই করছি। নার্গিস কিছুই বললেন না। তিনি কিয়তক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিংকর্তব্য বিমূঢ়। এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনিও নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ডে। দিনে দুপুরে এই ছেলে খুনোখুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে। ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা দেখে মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস? ইচ্ছে করছে গায়ে সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই আমি রুমুকেই বিয়ে করব। কি জানতে না? তাই বলে এইভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন। পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সবকিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি, বউরা আমার, ঝামেলাটাও আমার। বউ? বড় বড় কথা ফুটছে মুখে। বউ ফলে সাধ্য তোর আছে? ইতর কথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান শুয়ে আছে। মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসল। বিছানায় উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমে সব ভুলে গেছি রে। শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমাকে আজ বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বলল? মাথা ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচা যান কি বলল? এ বিয়ে সম্পর্কে তিনি কিছুই জানেন না। সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জানিয়ে বিয়ে করেছি তো হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ভাবো না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করল।
ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতে দেখতে পায় রুমু কাঁদছে। তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চোর মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ দেখিয়ে একটু ভালোবাসার কথাও তো বলতে পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথায় ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে? দিব চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্যই তো বলি, দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে, সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বার করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়। তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষি ধ্বনি। হারামজাদি, ফোন কেন ধরিস না? তোকে কি বলেছি আর তুই কি করছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে লিস্টে ডিলিট করে ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয়ই বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরল উজ্জ্বল, যার দরুন গলায় ফাঁস পড়ল রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দিদার সে গোঙানির আওয়াজ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাঁচতে কাঁচতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করল। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য। একটুর জন্য কি? আমার গলা। রুমুর গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। রুমুর প্রতি প্রচণ্ড রাগে উজ্জ্বলের শরীরটা থরথর করে কাঁপছে। অথচ এই রাগটা কিছুতেই ভুলতে পারছে না। কাউকে উদুম কেলানি দিলে মনটা শান্ত হতো। রুমুর পরিবর্তে অন্য কেউ হলে এতক্ষণে মারতে মারতে আধমরা করে ছাড়ত। দুঃখের বিষয়, এই আদুরে একটা বউকে কি করে গায়ে হাত তুলবে? এসব কথা ভাবলেও গায়ে কাঁপুনি ধরে। উজ্জ্বলের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোললেস এই মানুষটা যে নিজের রাগ কত কষ্টে কন্ট্রোল করার মিছে চেষ্টা করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। এত ধৈর্য অধৈর্যের পালা অতিক্রম করে পানির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল সে। হঠাৎ ভাঙচুরে চমকে যায় রুমু। কিছু বুঝে ওঠার আগে একে একে হাতের কাছে সব ভাঙতে থাকে উজ্জ্বল। অতিরিক্ত রাগে নিজের গায়ের শার্টটা এক টানে খুলতে সব বোতাম ছিটকে বেরিয়ে আসে। উজ্জ্বল! রুমুর ডাক উজ্জ্বলের কর্ণকুহরে আসতে উজ্জ্বল থেমে যায়। চুমু বউ? ও না, রুমু বউ। তোর মনে হচ্ছে এত শয়তানি, এটা তো আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি? কিছু করিসনি, ইদানিং কৃপণ হয়ে গেছিস। আমার ওষুধ কম দিচ্ছিস। কিসের ঔষধ? চুমু বউটা কিচ্ছু বোঝে না। তোকে এক চান্সে পাকা বানিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার কিসের প্রশ্ন করিস? রুমু গলা ঝাড়ে। এই ছেলের মতিগতি তার ঠাহরে আসছে না। এই রাগ দেখালো, আবার এখন রোমান্সের কথা তুলছে কেন? রুমু, আমার রাগটা মোটেও কমেনি। তোকে ভালো মতো চটকে দিলে আমার রাগ কমতো। আমি কি করেছি? তুই আমাকে ঠকাচ্ছিস না তো? সিরিয়াস প্রশ্ন করেছি। আপনার এমন কেন মনে হলো? সন্দেহ ছাড়া নিশ্চয় কথাটা তুলিনি। সন্দেহ? কয়টা দিনের সংসার? ও না, সংসার হয়ে ওঠেনি একটা সম্পর্ক। কয়টা দিনের সম্পর্ক আমাদের? এক্ষুনি সন্দেহ তুলছেন? সব ফেলে, সব মিথ্যা করে
আমি আপনার কাছে ছুটে এসেছি আর আপনি আপনি আমাকে সন্দেহ করছেন। রুমুর ভীষণ রেগে গেল। রুমু পাল্টার আগে উজ্জ্বল নিজেও বেফাস হয়ে আটকে গেছে। সে ভাবতেও পারেনি সন্দেহ শব্দটা এতটা ভয়াবহভাবে আঘাত করবে মেয়েটাকে। ক্রুদ্ধ দুচোখের কোটরে ভেসে উঠেছে অশ্রুকণা। উজ্জ্বল অবাক হয়ে তাকালো মেয়েটার পানে। রুমুর কি এতটাই আঘাত লেগেছে যে মেয়েটা কেঁদেই ফেলেছে? রুমু, আমি এভাবে বলতে চাইনি। তুই কিভাবে বলতে চেয়েছেন? আমি আপনাকে ঠকাচ্ছি? কেন কেন ঠকাবো? কোন ভিত্তিতে ঠকাবো? আপনি আমার প্রেমিক লাগেন, আজ আছেন কাল নেই। আপনি আমার স্বামী হন। উজ্জ্বল থমথমে চোখে তাকালো রুমুর পানে। রাশেদের বলা কথাগুলো রুমুর প্রতিক্রিয়া কোনোটাই দুয়ে দুয়ে চার মিলছে না। আচ্ছা, তার কি কোথাও ভুল হচ্ছে? আমার সাথে বোধহয় আপনার আর চলছে না। সন্দেহ নিয়ে সম্পর্ক টিকে না। আমি বরং আমার পথ খুঁজে নিব। উজ্জ্বল রুমুর হাত ধরল, অথচ মেয়েটা হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়াতে মেঝেতে ভাঙা কাচের টুকরোগুলো পায়ে বিঁধে যায়। চাপা আর্তনাদেই রুমু আহ ধ্বনি তোলে। উজ্জ্বল দ্রুত রুমুকে কোলে তুলে বিছানায় বসায়। সাবধানে হাঁটবি তো। কি করেছিস পাটার? গল গলিয়ে রক্তে ভিজে গেল বিছানার চাদর। মেয়েটার দুই পায়ের তালুতেই কাঁচ বিঁধেছে। উজ্জ্বল কি করবে না করবে দিশা হারিয়ে ফেলল। ডোরবেলের শব্দে কোনো মতে রুমের বাইরে গিয়ে দরজা খোলে উজ্জ্বল। উর্মি এসেছে। মেয়েটা বিশেষ দরকারে বাইরে গিয়েছিল। ফিরে এসে উজ্জ্বলের আতঙ্কিত মুখখানি দেখে বলে, কি রে, কি হয়েছে? রুমুর পা কেটে গেছে। কি বলিস? কিভাবে? আমার ভুলে। দুই পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে রুমু। উর্মি দেদার সে বকাবকি করে যাচ্ছে উজ্জ্বলকে। অবশ্য বকাবকিতে এই মামলা থেমে নেই। বয়সে বড় বিধায় উজ্জ্বলের গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে। উজ্জ্বল নীরবে নিভৃতে সবটা হজম করেছে। হাতে পানির গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। রাগান্বিত রুমুর সম্মুখে দাঁড়িয়ে আদেশ সুরে বলে, রুমু, ওষুধ খা, ব্যথা কমে যাবে। মনের ব্যথা বড় ব্যথা, তা তো আপনি জানেন। সেই ওষুধও আমার কাছে আছে। চোটপাট না করে ফটাফট ওষুধগুলো গিল। রুমু নিজের রাগ বজায় রেখে বলে, গিলবো না। গিলতে বলেছি। বললাম তো গিলবো না। এই কার সাথে তেরামো করিস? আমিও পিএইচডি করার তেরা উজ্জ্বলা। তোর সাধ্য নেই আমার সাথে তেরামো করার। উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। মুখে ঔষধ পড়ার আগে তার পিঠে পড়ল এক দানবীয় থাবা। তীব্র ব্যথায় দাঁত কিরমিরিয়ে পেছনে ঘুরতে দেখতে পেল রাগান্বিত উর্মিকে। তোর সাহস কি করে হয় রুমুকে মারার? বিয়ে করেছিস স্বেচ্ছায়, কিচ্ছু বলিনি, এখন বউ অত্যাচারে লেগে গেছিস? তুই আমার ভাই? বেয়াদব নির্লজ্জ ছেলে। মেয়েটার পায়ের এই অবস্থার জন্য কে দায়ী? এই তুই বের হ, বের হ রুম থেকে। উর্মি ধাক্কা দিয়ে বের করে দিল উজ্জ্বলকে। বেচারা উজ্জ্বল হতভম্ব হয়ে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। হতাশার শ্বাস টেনে আফসোসের সুরে বলে, গাল চেপে যখন চুমু খাই তখন দোষ নাই, তখন তাকে অত্যাচার বলে না। অথচ ভালোর জন্য গাল চেপে ওষুধ খাওয়াচ্ছিলাম, এখন আমি অত্যাচারিত পুরুষ। উর্মির ওপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকাধমকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কি মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানল এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্যের কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য হলো না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি সলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলি? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল। রুমু চমকে গিয়ে ঢোক গিলল। তার মানে উজ্জ্বল কিছু আঁচ করেছে। উজ্জ্বল কি কিছু জেনে ফেলল? কি হলো, মুখে কোনো কথা কেন নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার পেটের মেয়ে আমি জানি তো। তোর মা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের কোটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রুমু রেগে গেল। পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে,
আপনি তো সব জানেন। আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।